বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, সরকারি ধামরাই কলেজের অনলাইন কার্যক্রমে তোমাদেরকে স্বাগত জানাচ্ছি। আমি মোহাম্মদ কাজিম খান আবুল এই, বিভাগীয় প্রধান, আইসিটি বিভাগ, ধামরাই সরকারি কলেজ। আজ তোমাদের মাঝে আমি আলোচনা করব তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বইয়ের ৬ নম্বর চ্যাপ্টারের ডেটাবেজ মডেল বা সংগঠন। ডেটাবেজ মডেল বা সংগঠনে আলোচনা করতে গেলে প্রথমে আমাদের জানতে হবে ডেটাবেজ মডেল বা সংগঠনটা কি। তো তোমরা যার যার অবস্থানে থেকে সরকারি স্বাস্থ্যবিধি মেনে তোমরা থাকবে। এই দুর্যোগের মুহূর্তে যাতে আমরা আল্লাহর অশেষ কৃপায় পার হতে পারি সেই দোয়া করি তোমাদের জন্য। তোমরা সেইভাবে গড়ে উঠবে। তো আজ আমি আর কথা না বাড়িয়ে ক্লাস শুরু করছি। ডেটাবেজ মডেল বা সংগঠন বলতে আমরা কি বুঝি? ডেটাবেজের মধ্যে ডেটা সংরক্ষণের যে স্ট্রাকচার বা সংগঠনটাকে বা গঠনটাকে আমরা বলবো ডেটাবেজ মডেল। কিভাবে একটা ডাটাবেজ গঠন করা হয় সেই জিনিসটা হলো সেই বিস্তারিতভাবে বর্ণনা করতে পারবো। সেই ডেটাবেজ সংরক্ষণ ও ব্যবহারের যে চিন্তাধারাকে দক্ষভাবে আমরা বাস্তবায়ন করার জন্য সংগঠনটাকে প্রতিষ্ঠিত হয়েছে, সেটা 4টা ভাগে প্রকাশ করেছে। তার 1 নম্বর হলো লিস্ট স্ট্রাকচার মডেল বা সরল সংগঠন। 2 নম্বরটা হলো শাখা প্রশাখা বা হায়ারার্কিক্যাল মডেল বা শাখা প্রযুক্ত মডেল বলি এটাকে আমরা। 3 নম্বর হলো নেটওয়ার্ক স্ট্রাকচার মডেল। 4 নম্বর হলো রিলেশনাল মডেল। তাহলে এই 4টা আলাদা আলাদা ভাবে আমি মডেল আলোচনা করব। তো প্রথম যে মডেলটা আসলো সেটা হলো লিস্ট স্ট্রাকচার বা সরল সংগঠন মডেল। লিস্ট স্ট্রাকচার বা সরল সংগঠন মডেলটা হলো যে ডেটাবেজের মধ্যে কেবল একটি ডেটা টেবিল নিয়ে গঠিত হবে এবং টেবিলের যে রেকর্ডগুলো থাকবে সেই রেকর্ডগুলো কোনো একটি কি ফিল্ডের অনুক্রমে তারা সাজানো থাকবে। তখন তাকে বলবো আমরা লিস্ট স্ট্রাকচার মডেল বা সরল মডেল। এই সংগঠনে সব রেকর্ড একটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে। তো রেকর্ডে দেখা যাচ্ছে কোনো ফিল্ডের সাথে তুলনা করে যখন আমরা ডেটা অনুসন্ধান করব, সেই অনুসন্ধানের ফলে দেখা যাবে যে এই মডেলে অনুসন্ধান করতে বেশি সময় লাগতেছে। এখানে দেখা যাচ্ছে যে রেকর্ডের বিশেষ কোন ফিল্ডের সাথে যদি তুলনা করি আমরা, সেটা ডেটা অনুসন্ধান করতে হলে বেশি সময়ের প্রয়োজন পড়বে আমাদের মাঝে। ইন্ডেক্স ব্যবহার করে যদি আমরা ডেটা অনুসন্ধান করতে পারি সেই ক্ষেত্রে সময় কম লাগবে এবং কাজটা দ্রুত করতে পারবো। নিচে একটি সরল ডেটাবেজের আমি সংগঠনের একটা উদাহরণ দিয়েছি, তোমরা একটু খেয়াল করো। সেটা হলো দেখলাম যে ছাত্রের আইডি নাম্বার দিয়েছি, নাম দিয়েছি, জন্ম তারিখ দিয়েছি এবং বিভাগ দিয়েছি। ছাত্রের যে আইডি নাম্বার 1000100 200 বিভিন্ন আইডি নাম্বার আছে। এই ছাত্রের আইডি নাম্বার একজনের একটাই থাকবে। সেক্ষেত্রে নাম থাকলো এবং ইসরাত আলী নাম বিভিন্ন থাকতে পারে কিন্তু আইডি নাম্বার একটাই থাকবে। জন্ম তারিখ একই হতে পারে হুবহু, কিন্তু আইডি নাম্বার এক হবে না। সেক্ষেত্রে বিভাগ ও এক হতে পারে, কম্পিউটার বিজ্ঞান, এমবিএ, রসায়ন। এই ক্ষেত্রে দেখা যাচ্ছে যে এইগুলি সেপারেটলি আমাদের একটা সরল সংগঠন আমরা করতে পারি। তারপরে যে জিনিসটা আসতেছে 2 নম্বর যে ডাটাবেজের মডেলটা, সেটা হলো হায়ারার্কিক্যাল মডেল। আর আমরা সাধারণত বলি শাখা প্রশাখা মডেল। শাখা প্রশাখা মডেলটা হলো এই মডেলে এই একাধিক স্তর বিশিষ্ট শাখা প্রশাখা থাকবে, যেটাকে আমরা বলি ট্রি স্ট্রাকচার এ ব্যবহার করা হয়। এই মডেলগুলোতে সাধারণত এন্টিটিতে একটি প্যারেন্ট এর অধীন একাধিক চিলড্রেন থাকবে। একটা প্যারেন্ট থাকবে, পিতামাতা যে বলি, তার একাধিক 2জন 3জন 4জন 5জন ছেলেমেয়ে থাকতে পারে। এই সংগঠনের যে টপ এন্টিটিটিকে আমাদের রোড বলবো, মানে মূল বলবো, রুট মূলটা। সেই রোড হতে শুরু করে যে সংগঠনের বিভিন্ন শাখা প্রশাখার ডেটা সমূহ সংরক্ষিত হয়। এতে ডেটা অনুসন্ধানের প্রয়োজনীয় শাখাতে গিয়ে আমরা
ডাটা খুঁজতে পারবো। বাকি শাখাগুলোতে দেখা যাচ্ছে যেতে হয় না বিধে এর মধ্যে অনেক সময় কম লাগে। আমরা একটা উদাহরণ সাজিয়ে দেখি, যে যেমন মনে করো দামরা সরকারি কলেজের মধ্যে তোমরা যদি একাদশ বা দ্বাদশ শ্রেণীর ছেলেদের ক্ষেত্রে খেয়াল করো, তোমরা যখন একাদশ শ্রেণীতে ভর্তি হও, তোমাদের থাকে যে বিভাগ এ, বিভাগ বি, বিভাগ সি। এখন বিভাগ এ টা যদি আমি ধরি কলা বিভাগ, বিভাগ বি মানে মানবিক, কলা বিভাগ মানে মানবিক, বিভাগ বিটাকে যদি ধরি আমি বিজ্ঞান বিভাগ সায়েন্স যদি বলি, এবং বিভাগ সিটাকে যদি বলি আমি বাণিজ্য বিভাগ বা বিভাগ সি। এখন দেখা যাচ্ছে যে বিভাগ এর মধ্যে শিক্ষক ক, শিক্ষক ওয়াই। আবার দেখা যাচ্ছে যে সায়েন্সের মধ্যে বিভাগ জেড, শিক্ষক জেড। বিভাগ সি যে বাণিজ্য বিভাগে ধরছি, শিক্ষক এম এবং শিক্ষক এন। এইভাবে আলাদা আলাদা ভাবে স্ট্রাকচার করে আমাদের এটা দেখাইছে। এই ক্ষেত্রে এই কলেজটা হলো এখানে মূল, আর তার যে শাখা প্রশাখায় যে শিক্ষকগুলো এই কলেজের চিলড্রেন। তোমরা আশা করি এই চিত্রটার থেকে তোমরা বুঝতে পেরেছো। তাইলে আমরা এই শাখা প্রশাখা বা হায়ারার্কিক্যাল স্ট্রাকচার মডেলটা আমরা তোমাদেরকে বুঝাতে পেরেছি। এখন যেটা আসবে সেটা হলো আমরা বলি নেটওয়ার্ক স্ট্রাকচার মডেল। নেটওয়ার্ক স্ট্রাকচার মডেলটা হলো এই ডেটাবেজের সংগঠনে ডেটাগুলো পারস্পরিক একটা আরেকটার সাথে সংযোগ থাকবে। দেখা গেল আমি একজন মোহাম্মদ কাজিম খান আবুল্লাহি, আমি আইসিটি ক্লাস নিচ্ছি, সেটা আমি সায়েন্সের টিচার হয়ে নিচ্ছি, কিন্তু আমার যদি আমি ফিজিক্সের টিচার হয়ে থাকি, সেটা আবার আমি সায়েন্সের ছেলেদেরকে ফিজিক্স পড়াবো। আবার আইসিটি ক্লাসটা এমন একটা সাবজেক্ট যেটা বাণিজ্য বিভাগের আছে, মানবিক বিভাগের আছে, বিজ্ঞান বিভাগের আছে। তাহলে আমি মানবিক বিভাগের সাথেও আমি ক্লাস নিচ্ছি। তাহলে এই যে একটা আরেকটার সাথে কো রিলেশন, পারস্পরিক যে সংযোগ, সেটাকে হলো বলা হবো আমি হলো একটা নেটওয়ার্ক স্ট্রাকচার মডেলের মধ্যে পড়ে গেছি। পরবর্তীতে চিত্রটা এটা একটু ক্লিয়ার হবে তোমরা। এতে ডাটা এই যে নেটওয়ার্ক স্ট্রাকচার মডেলের মধ্যে দেখা যাচ্ছে যে ডেটা অনুসন্ধানের জন্য আমাদের কি ফিল্ড ব্যবহার করা হয়। এই মডেলে যে কোনো আইটেম হতে আমরা সরাসরি অন্য কোনো আইটেমে যাইতে পারি বিধায় এটা ডেটা সার্চিং এ অনেক সময় কম লাগে। এটি মেনি টু মেনি রিলেশন ভিত্তিক। এই মেনি টু মেনি, ওয়ান টু মেনি এগুলো আমরা তোমাদেরকে পরবর্তী ক্লাসগুলিতে বুঝিয়ে দিব। এটা এখন তোমরা ক্লিয়ার হবে না। এই সংগঠনকে আমরা দ্রুত রেকর্ডের সাথে সংযোগে সম্ভব করতে পারি। এখানে একটা চিত্র দেখা গেছে যে এই জটিল সংগঠন ডাটা অনুসন্ধানের জন্য অনেক কি ফিল্ড ব্যবহার করা হয়েছে। এই ব্যবহারকারীরা এই বিভিন্ন পদ দিয়ে এই টেবিলের সাথে সংযোগ স্থাপন করতে পারে। বহু দিক বিবেচনা হওয়ায় এই সংগঠনকে ডেটাবেস বাস্তবায়নের একটা জটিল প্রক্রিয়া নেটওয়ার্ক মডেল দ্রুত রেকর্ডের সাথে সংযোগ করা আমাদের সম্ভব হয়ে থাকে। তাইলে এখন দেখা যাচ্ছে যে এই নিচের চিত্রতে যে ক্লাস অথবা বিভাগের মাধ্যমে শিক্ষকের সাথে একটা সংযোগ স্থাপন করা যায়। তাহলে তোমরা একটু খেয়াল করো, একটা বিভাগে এ বি সি, মনে করো একটা ব্যবসা শিক্ষা বিভাগে দেখা গেল ব্যবস্থাপনা, হিসাব বিজ্ঞান আর হলো মার্কেটিং। এর শিক্ষক এ বি সি, বি এর শিক্ষক ডি ই এফ আর হলো পার্মানেন্ট নিয়োগ, আর সি তে হলো জি এইচ। সেক্ষেত্রে দেখা যাচ্ছে যে বি এর একটা কোর্সে এর এই সি একজন শিক্ষক ক্লাস নিচ্ছে, বি এর একজন শিক্ষককে এফ ও ক্লাস নিচ্ছে, আর এই যে দুজনের একটা লিঙ্ক। আবার এ এর সাথে শিক্ষক এ এর একটা ক্লাস নিচ্ছে, আবার বিভাগ বি এর থেকে একজন ক্লাস নিচ্ছে। এই যে একটা কোরিলেশন, এই কোরিলেশনের জন্য বললো নেটওয়ার্ক স্ট্রাকচার মডেল। একজন আরেকজনকে পারস্পরিক সংযোগ তারা একজন আরেকজনের সাথে স্থাপন করে থাকে। তাহলে আমরা এই নেটওয়ার্ক স্ট্রাকচারের মডেল এই চিত্র মাধ্যমে আমি তোমাদেরকে ক্লিয়ার করতে পেরেছি। তারপরে দেখা যাচ্ছে এই যে সম্পর্কযুক্ত বা রিলেশনাল ডেটাবেস স্ট্রাকচার মডেল। রিলেশনাল বা ডেটাবেস স্ট্রাকচার মডেল হলো 4 নম্বর মডেলটা যেটা বলছি, সেটা হলো রিলেশনাল ডাটাবেস মডেল। একাধিক টেবিলের সমন্বয়ে একটা গঠন করা হয় এবং এটা বহুল ব্যবহৃত একটা মডেল। এতে ডেটাবেজের টেবিলগুলো প্রাইমারি কি, ফরেন কি এর মাধ্যমে পরস্পর একটা আরেকটার সাথে সম্পর্কযুক্ত থাকে। রিলেশনাল ডেটাবেজ মডেল সাধারণত দুই ধরনের হয়ে থাকে। একটা হলো মাল্টি ডাইমেনশনাল মডেল, আরেকটা হলো অবজেক্ট ওরিয়েন্টেড মডেল। আমরা এই জায়গার মধ্যে একটু বুঝতে পারি যে
বলছে যে ডেটাবেজের মধ্যে টেবিলের রেকর্ড সমূহ একে অপরের সাথে এক সম্পর্ক থাকবে। কেমন সম্পর্ক থাকবে নিচে চিত্র থেকে দেখাচ্ছি। দেখা যাচ্ছে যে টেবিলগুলোতে এক বা একাধিক ডেটা ফিল্ডের সমন্বয়ে তৈরি হয়। প্রত্যেকটি টেবিলে একাধিক কলাম থাকতে পারে ও সারি থাকে। প্রত্যেক কলামের আবার একটা একক নাম থাকে। এই মডেলে একটি কমন ফিল্ডের মাধ্যমে টেবিলগুলো রেকর্ডের মধ্যে সম্পর্ক বজায় থাকে বলে একে সম্পর্কযুক্ত বা রিলেশনাল ডেটাবেস স্ট্রাকচার মডেল বলে। তো তোমরা যদি টেবিল দুটো দেখো, কাস্টমার একটা টেবিল, হিসাবের একটা টেবিল। কাস্টমার টেবিলে আইডেন্টিফাই করছে, কলামগুলিতে নাম লিখছে, একটা কলামের নাম, দ্বিতীয় কলামের ঠিকানা, তৃতীয় কলামে হলো হিসাব নম্বর। সেম টেবিল দুই হিসাবের মধ্যে একটা টেবিলে হিসাব নম্বর, আরেকটা টেবিলে আছে টাকার পরিমাণ। আমি এখন দুইটা টেবিলের মধ্যে একটা আইডেন্টিফাই করব কিভাবে বোঝার জন্য, যে দেখো এই কাস্টমার টেবিলের মধ্যে হিসাব নম্বর আর হিসাব টেবিলের মধ্যে হিসাব নম্বর, এই আইডেন্টিফাই গুলি আছে। যার ধরুন এই যে হিসাব নম্বরের যে A3039 কাস্টমার থেকে আমি জানতে পারবো সেই লোকটা বেতন পায় 5,000 টাকা। কোথা থেকে জানবো? টেবিল 2 থেকে। সেম আমি যদি পান্না কত টাকা বেতন পায় তার হিসাব নম্বর দেখবো A5024, সেই হিসাবে সে বেতন পাচ্ছে 35,500 টাকা। তাহলে পূর্ববর্তী চিত্রে কাস্টমার এবং হিসাব নামে দুইটা টেবিল থাকবে। কাস্টমার টেবিলের কলামগুলো হলো নাম, ঠিকানা, হিসাব নম্বর, এবং হিসাব টেবিলের কলামগুলো হলো হিসাব নম্বর ও টাকার পরিমাণ। এখানে কমন ফিল্ড হলো হিসাব নম্বর, যা কাস্টমার ও হিসাব নম্বর টেবিলের মধ্যে আমি এতক্ষণ যেটা বলেছি একটা সম্পর্ক স্থাপন করে। এই স্ট্রাকচারটাকে বলবো আমরা সম্পর্কযুক্ত ডাটাবেস স্ট্রাকচার মডেল। তাহলে এই মেইনলি সম্পর্ক স্থাপন আমি যেটা আলোচনা করেছি সহজ ভাষায়, যে হিসাব নম্বরটা দুইটা টেবিলই তোমার সমান একই রকমের ভাবে দেখানো হয়েছে। তাহলে এরপর আমরা যেটা দেখাবো যে রিলেশনাল ডাটাবেজ মডেল। রিলেশনাল ডাটাবেজ মডেলে দেখাচ্ছে যে এই একটি টেবিলের সংগঠিত, এই যে আমি একটু বললাম যে ডাটার মধ্যে সম্পর্ক প্রকাশ করবে, যা 1970 সালে ইএফ কোড নামক একজন বৈজ্ঞানিক রিলেশনাল ডাটাবেস মডেলটির ধারণা উপস্থাপনা করেন। সেটা 1885 সালে তিনি তার বক্তব্যকে আরো বেশি পরিষ্কার এবং জোরালো ভাবে একটা প্রবন্ধ লেখে, যার নাম কোর্স 12 রুলস নামে পরিচিত। সেই রিলেশনাল ডাটাবেস মডেলটা সেই যদি দেখাচ্ছি পারি যে একটি চিত্রের মাধ্যমে তোমরা একটু ক্লিয়ার হয়ে যাবে, একদম যে ভালোভাবে দেখো যে এখানে রিলেশনাল ডাটাবেজের একটি উদাহরণ দেওয়া হলো। সুবিধার জন্য এখানে একটি ব্যবসায়িক প্রতিষ্ঠান সম্পর্কিত 3টে টেবিল আইডেন্টিফাই করা হয়েছে, পরপর দেওয়া হয়েছে। যেমন একটা বিশাল একটা গার্মেন্টস ফ্যাক্টরি বা বাইং হাউসের মধ্যে দেখা যাচ্ছে এমপ্লয়ি টেবিল, যারা কর্মচারী তাদের জন্য। আরেকটা হলো কি প্রোডাকশন হচ্ছে, প্রোডাক্টস টেবিল। আরেকটা হচ্ছে যে তারা এই যে পরিশ্রম করে মাস শেষে যে স্যালারি পাবে সেটাকে বলছে আমরা সেলস টেবিল, বা সরি বিক্রি টিক্রি হচ্ছে যে সেলস টেবিল হিসাবে দেখানো হয়েছে। সেক্ষেত্রে দেখা যাচ্ছে এমপ্লয়ি টেবিলটার মধ্যে এমপ্লয়ি আইডি থাকবে, নেম থাকবে, টাইটেল থাকবে, হায়ার ডেট থাকবে এবং ম্যানেজার থাকবে, ম্যানেজারের কোড থাকবে, সবগুলি কোডের মাধ্যমে প্রকাশ করেছে। আর প্রোডাক্ট টেবিলটার মধ্যে দেখা যাচ্ছে যে প্রোডাক্ট আইডি, ডেসক্রিপশন কি প্রোডাক্ট হচ্ছে, তারপরে ম্যানুফ্যাকচার আইডি, ইউনিট প্রাইস, পার ইউনিটের দাম কত, এবং কোয়ান্টিটি স্টক মানে কতটুকু যেগুলো কোয়ান্টিটি কোয়ালিটি স্টক যেটা সেটা কতগুলি আছে। আর সেলস যেটা বিক্রি করার পরে যে টেবিলের অবস্থাটা দাঁড়াবে সেটাতে দেখা যাচ্ছে যে ইনভয়েস আইডি, কাস্টমার নেম, বিল অ্যামাউন্ট, এমপ্লয়ি আইডি ও প্রোডাক্ট আইডি। সেক্ষেত্রে দেখা যাচ্ছে যে এই ইনভয়েস আইডি থাকবে যেহেতু সেলস এর ব্যাপার, কাস্টমার নেম থাকবে কোন কোম্পানিকে আমি সেল করছি, এবং বিল অ্যামাউন্ট কত টাকা পেয়েছি সেল করে, এবং এমপ্লয়ি আইডিটা, যে এমপ্লয়ি আইডিটা আমি ওই যে প্রথম দিকে আমি একটু খেয়াল করে দেখো এই, এবং প্রোডাক্ট আইডি। তাইলে দেখা যাচ্ছে যে এমপ্লয়ি টেবিল এবং প্রোডাক্ট টেবিলটার সমন্বয়টা কিন্তু সেলস টেবিল একটা বুঝিয়ে দিয়েছে, যেটা এমপ্লয়ি আইডিটা নিয়ে এসছে জায়গা থেকে আর এই জায়গা থেকে প্রোডাক্ট আইডিটা নিয়ে এসছে। তাহলে তোমরা এই যে রিলেশনাল মডেলের যে ডেসক্রিপশনটা তোমরা একটু ভালোভাবে টেবিল আকারে সুন্দরভাবে বুঝিয়ে দিয়েছে, যে একটি এমপ্লয়ি টেবিলের মধ্যে আমি নাম, আইডি, টাইটেল, হায়ার ডেট এগুলি দিয়ে আমি করেছি। তারপরে প্রোডাক্ট টেবিলের মধ্যে আমি প্রোডাকশন আইডি, ডেসক্রিপশন, ম্যানুফ্যাকচার আইডি, ইউনিট প্রাইস এবং কোয়ান্টিটি স্টক দিয়ে আমি তৈরি করেছি।
সেক্ষেত্রে এমপ্লয়ি টেবিলটা আর প্রোডাক্ট টেবিলটাকে সমন্বয় করে আমি একটা টেবিল তৈরি করেছি, সেটা হলো সেলস টেবিল, যেটার মধ্যে এই এমপ্লয়ি টেবিলের একটা আইডি এবং সেলস টেবিলের একটা আইডি নিয়ে আমি একটা সেলস টেবিল করেছি, যেটা দিয়ে আমি একটা আরেকটার সাথে এই রিলেশনাল যে মডেলটা সেটা সন্নিবেশন করেছি। তা আশা করি তোমরা এই টেবিলের আকারে রিলেশনাল মডেলটা একদম ক্লিয়ার কাট বুঝতে পেরেছো। এখন আমি যেটা এই যে এমপ্লয়ি টেবিল, প্রোডাক্ট টেবিল, সেলস টেবিলের যে সমন্বয়টা করছে, সেই সমন্বয়টা আমি এতক্ষণ যে বর্ণনা করেছি সেটা এখানে বুঝাইছে যে ডেটা টেবিলের দিকে লক্ষ্য করলে দেখা যাবে প্রতিটি টেবিল একে অপরের সাথে সম্পর্ক আছে, অর্থাৎ একটি টেবিলের সাথে আমরা অন্য টেবিলের সম্পর্ক আছে, এটি হলো রিলেশনাল ডেটাবেস মডেল। এখানে এমপ্লয়ি আইডি ও প্রোডাক্ট আইডি ফরেন কি এর মাধ্যমে টেবিল ত্রয় পরস্পর সম্পর্কযুক্ত। এই যে যেটা বলছে যে এই জিনিসটা যে ফরেন কি, এই জায়গার মধ্যে এর হলো প্রাইমারি কি, যদি এই জায়গায় আসছে ফরেন কি হিসাবে কাজ করেছে, তাহলে আমরা এই জিনিসটা ক্লিয়ার হতে পেরেছি। এখন লাস্টে যেটা বলবো যে রিলেশনাল ডাটাবেস ম্যানেজমেন্ট সিস্টেমের আমি ব্যবহারটা কি কি কাজে এটা ব্যবহার করা হবে, এটা বুঝিয়ে আমি তোমাদের আজকে এই যে লেকচারটা যে ডাটাবেস সংগঠন বা মডেলের ক্লাসটা শেষ করব। রিলেশনাল ডাটাবেস ম্যানেজমেন্ট সিস্টেমের যে বৈশিষ্ট্যগুলো, সেটা হলো সহজে এটা একটা টেবিল আমরা তৈরি করে ডাটা এন্ট্রি করতে পারবো। তারপরে বলছে যে সহজে 2 নম্বর যে বৈশিষ্ট্যটা বলছে, সহজে একটা ডাটাবেস থেকে অন্য ডাটাবেসের সাথে তথ্য আমরা আদান প্রদান করতে পারবো, এবং দেখা যাচ্ছে যে অসংখ্য ডাটার মধ্যে থেকে প্রয়োজনীয় ডাটাকে আমরা খুঁজে বের করতে পারবো। ডাটা ভ্যালিডেশনের সাহায্যে ডাটা এন্ট্রি নিয়ন্ত্রণ করা যায়, ডাটা ভ্যালিডেশনের মাধ্যমে ডাটা এন্ট্রি নিয়ন্ত্রণ করা যায়। তারপরে বলছে সহজে নানান ধরনের ফরম্যাটের রিপোর্ট ও লেবেল তৈরি ও তা মুদ্রণ করতে আমরা পারবো। সহজে ডাটা সমূহকে সূক্ষ্ম গাণিতিকভাবে আমরা একটা আরেকটার সাথে কাজ করতে পারবো। ডাটার ভিত্তিতে প্রয়োজনীয় চার্ট বা গ্রাফ সমূহ আমরা তৈরি করে ছবি সংযোজন করে একটা আকর্ষণীয় রিপোর্ট উপস্থাপন করে আমরা কলেজে জমা দিতে পারবো। উইন্ডোজের গ্রাফিক্যাল সুযোগ ব্যবহার করে রিপোর্ট গ্রাফিক সমন্বয় সাধন করতে পারবো এবং গ্রাফিক্যাল ডাটা এন্ট্রি ফর্ম আমরা তৈরি করতে পারবো। সহজে অন্যান্য প্রোগ্রাম যেমন ডিবেট, ফক্সপ্রো, এক্সেল ইত্যাদি থেকে তথ্য বা ডেটা এনে আমরা একটা আরেকটার সাথে ব্যবহার করতে হবে, যাতে অন্যান্য যে প্রোগ্রাম ফাইলগুলি হবে এটার সাথে একটা রিলেশন স্থাপন করা যায়। তাছাড়া দেখা যাচ্ছে সহজে অ্যাপ্লিকেশন সফটওয়্যার বা আমরা প্রোগ্রাম তৈরি করতে পারবো। এছাড়াও আরো অনেক সুযোগ সুবিধা বা বৈশিষ্ট্য আছে যা কাজের বিভিন্ন পর্যায়ে বুঝতে আমাদের সুবিধা হবে। তাহলে আমরা এই জিনিসগুলি বোঝানোর মাধ্যমে বুঝাতে পেরেছি যে ডাটাবেস ম্যানেজমেন্ট সিস্টেমের যে প্রয়োজনীয়তাটা সেটা আমাদের খুবই দরকার হয়ে পড়ে। সেই ডাটাবেস ম্যানেজমেন্ট সিস্টেমের যে প্রয়োজনীয়তার মাধ্যমে আজকে আমি তোমাদের মাঝে ক্লাস শেষ করব। তো তোমরা আজকে যা পড়েছো সুন্দরভাবে বাসায় এটা উপস্থাপন করে তোমরা পড়াশোনা করবে, আশা করি তোমরা এটা ভালোভাবে পারবে। তো আজ আর কথা না বাড়িয়ে তোমরা সুস্থ থাকো, সুস্থ থেকে বাসায় পড়াশোনা করো, সরকারি স্বাস্থ্যবিধি মেনে চলো, অযথা সময় নষ্ট করবে না, কারণ দেশের পরিস্থিতি আল্লাহর মধ্যে ইনশাআল্লাহ আস্তে আস্তে ভালো দিকে যাচ্ছে। ভালো হলেই তোমাদের সকল কার্যক্রম পুরোদমে আমাদের শুরু হয়ে যাবে, পরীক্ষা নিতে পারবো, তোমাদের সাথে দেখা হবে। সে পর্যন্ত তোমরা ভালো থাকো, সুস্থ থাকো। আল্লাহ হাফেজ।